নমস্কার, গল্পকথকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে জানাই, গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের গল্প শ্রী নরেন্দ্রনাথ মিত্রের লেখা চোর। উঠানে বসে কয়লা ভাঙতে ভাঙতে গোপাল কান খাড়া করে রইল। সারা বাড়িতে তোলপাড় পড়ে গেছে, শোরগোল হচ্ছে। নন্দিতা দিদিমণির রিস্ট ওয়াচ হারিয়ে গেছে। 5টার পর কলেজ থেকে ফিরে ঘড়িটা খুলে সে ড্রয়ারেই রেখেছিল। ঘড়ি আর পেন দুই ছিল সেখানে। আশ্চর্য, সন্ধ্যের পর পড়তে বসে দেখে পেন আছে, ঘড়িটা নেই। এর মধ্যে সে বাথরুমে গিয়ে গা ধুয়ে এসেছে। তার বড়জোর মিনিট 15 লেগেছে। তারপর খিড়কির দড়ির কাছে দাঁড়িয়ে পাশের বাড়ির মঞ্জুলার সঙ্গে সামনের পরীক্ষা নিয়ে খানিকক্ষণ আলাপ করেছে, তাও 10 মিনিটের বেশি নয়। তারপর পড়তে বসে ঘড়িটা বার করতে গিয়ে দেখে তা নেই। গোপাল তখন বাটনা বাটছিল। একবার ঘাড় ফিরিয়ে দেখে আবার সেই বাটনায় মন দিয়েছে। পৃথিবীর আর কোনো ব্যাপারে তার যেন কোনো আগ্রহ নেই। লঙ্কা আর হলুদ কত মিহি করে বাটা যায়, একমাত্র তাই যেন গোপালের ধ্যান জ্ঞান। আমার ঘড়িটা কোথায়? ও বৌদি, আমার ঘড়িটা দেখেছ? কেবল আমার আমার আর আমার। গোপাল লঙ্কা বাড়তে বাড়তে মুখ মুচকে হাসল। নন্দিতা ততক্ষণে আর ঘরে নেই। ঘর থেকে ছিটকে বেরিয়ে একেবারে রান্নাঘরের সামনে এসে দাঁড়িয়েছে। গোপাল ভেবেছিল তার পিঠেই বুঝি একখানা পা পড়ে যায়। যা নাচুনে মেয়ে! অবশ্য ওই নরম পাখানা গোপালের পিঠে পড়লে সে একেবারে মরে যেত না। ভারী নরম নন্দিতার পা। ঘুঙুর পরে যখন নাচে সেই পা এই দেখা যায় তো এই দেখা যায় না। আলতা পরলেও বড় সুন্দর দেখায়। ওর পা যদি পিঠে পড়তো, পিঠের কিছুই হতো না গোপালের। যদি বুকে পড়তো, বুকেরও কোনো জায়গায় টোল খেত না। বুক আর পিঠ খুবই শক্ত গোপালের। যে শিলটায় সে বাটনা বাটছে প্রায় সেই শিলের মতো। ও বৌদি, বলো না, আমার ঘড়িটা দেখেছ? নন্দিতার বৌদি তখন ডালে সম্ভার দিচ্ছে। সে মুখ না ফিরিয়েই বলল, আরে বাবা, তোমার ঘড়ি আমি কি খবর জানি বলো তো? গোপাল আর চোখে সবই দেখতে পাচ্ছে। বাটনা বাটার শব্দে শোনার কোনো অসুবিধা হচ্ছে না। নন্দিতা বলল, তোমার পায়ে পড়ি বৌদি, যদি লুকিয়ে রেখে থাকো আমাকে দিয়ে দাও। নন্দিতার বৌদির নাম অঞ্জলি। গোপাল নামটা জানে। এবারে সকলের নামই সে জানে। এবাড়ির গিন্নি, যার নাম ধরে কেউ আর আজকাল ডাকে না, বাড়ির কর্তা বাবুও না, সেই গিন্নির নামটাও জানে গোপাল, বাসন্তী রায়। সেদিন একটা পোস্ট কার্ড এসেছিল এই নামে। ঠিকানাটা বড় বড় বাংলা হরফে লেখা। গোপাল চিঠিখানা এনে নন্দিতার হাতে দিয়ে বলেছিল, ছর্দিমণি, এটা কার চিঠি? আমার মার চিঠি। বেনারস থেকে বড় মাসিমা লিখেছেন। দে দে, শিগগির দে। নন্দিতার নিজের নামেও যেসব চিঠিপত্র আসে সে প্রায় ছো মেরে কেড়ে নিয়ে নেয়, বরং আরও বেশি তাড়াতাড়ি নেয়। তার নেওয়ার ধরনটাই ওই। গোপালের শক্ত মোটা মোটা আঙুলগুলোতে ওর নরম লম্বাটে আঙুলগুলির ছোঁয়া লেগে যায়। নন্দিতার তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। অঞ্জলি ততক্ষণে ঘর থেকে বেরিয়ে এসেছে। ঘড়ি পাওয়া যাচ্ছে না শুনে সেও ঘাবড়ে গেছে। বলিস কি? আমি কেন লুকিয়ে রাখবো? ওইসব বাজে ঠাট্টা আমি কোনোদিন করি যে আজকে করব? কোথায় রেখেছিলি বলতো? নন্দিতা বৌদিকে নিয়ে এবার তার পড়ার ঘরে চলে গেল। বৌদি বলল, এই গোপাল, আমার ডালটা দেখিস,
হ্যাঁ দেখবো বৌদি, আমি তো এখানেই আছি। নন্দিতা তার বৌদিকে কি দেখাবে গোপাল এখান থেকে অনুমান করতে পারে। খোলা ড্রয়ারটা টেনে দেখাবে ঘড়িটা নেই, আর তাছাড়া সবই আছে, কলম, পেন্সিল, চিঠির তাড়া, রূপোর চুলের কাঁটা, কোনো কিছুই খোয়া যায়নি। রান্নাঘরের দোরের সামনে বসে বাটনা বাড়তে বাড়তেই সব দেখতে পাচ্ছিল গোপাল, মানে মনে মনে দেখতে পাচ্ছিল। তবু চোখে দেখবার জন্য তার ডাক পড়ল। বৌদি ডাকলো প্রথমে, এই গোপাল এদিকে আয় তো। গোপাল একবার ডালের কড়ার দিকে তাকালো, আর একবার বাটনার দিকে। ঘটির জলে হাতটা ধুয়ে যাবে কিনা তাই ভাবল। কি রে, শুনতে পাচ্ছিস না? কি বৌদি? নন্দুর ঘড়িটা পাওয়া যাচ্ছে না, কোথায় গেল বলতো? দুজনেই তার দিকে বড় বড় চোখে তাকিয়েছে। পাশাপাশি দাঁড়ালো দুজনে। মেয়েটি কালো আর লম্বা, বয়স 18-19 হবে। সেদিন ওর বয়সের হিসেব নিচ্ছিলেন বাড়ির কর্তাগিন্নি। বউটির কত বয়স গোপাল জানে না, জানবার বেশি গরজ তার নেই। 25 থেকে 30-এর মধ্যে হবে, ফর্সা কিন্তু বেঁটে আর মোটা। গোপাল বলল, আমি কি করে বলবো বৌদি? ছোট দিদিমণি কোথায় রেখেছেন ঘড়ি? দেখুন না, ঘরেই আছে, কোথায় আর যাবে? যাবার তো কথা নয়, কিন্তু ঘর তো সবই খুঁজে দেখলাম, সেই ঘড়ির চিহ্নও নেই কোথাও। খোঁজাখুঁজি কম হয়নি, গোপাল তা দেখতে পাচ্ছে। দিদিমণির যে বইয়ের র্যাকে কেউ হাত ছোঁয়াতে পারে না, সেই বইগুলি একেবারে ওলট পালট লণ্ডভণ্ড করা হয়েছে। খাটের বিছানা, বালিশ, তোশক সব উল্টে পাল্টে গেছে। যে নন্দিতা সবসময় চঞ্চল, যে হাঁটলে মনে হয় নেচে নেচে চলেছে, সে এখন একেবারে স্থির পাথরের প্রতিমা, মুখে বাক্যি নেই। অঞ্জলি বলল, আমরা তো খুঁজলাম, তুই একবার ভালো করে খুঁজে দেখ তো। আমার হাতে যে, তাতে কি হয়েছে, একটু ভালো করে খুঁজে দেখ। নন্দিতা বলল, না বৌদি, ও হাতটা একবার ধুয়ে আসুক। গোপালও একটু হাসল। এই সর্বনাশের সময়ও পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে লক্ষ্য আছে, পাছে হলুদের হাত ওই বইপত্রে, বিছানা বালিশে লেগে যায় সেই ভয়। হাত ধুয়ে গোপাল এসে ঘড়ি খোঁজার কাজে লেগে পড়ল। অঞ্জলিকে বলল, বৌদি আপনার ডালটা পুড়ে যাচ্ছে, নামিয়ে রেখে আসুন। ও হ্যাঁ তাই তো। অঞ্জলি তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেল। গোপাল এবার শান্তভাবে নন্দিতার দিকে চেয়ে জিজ্ঞাসা করল, কোথায় রেখেছিলেন ঘড়ি? রোজ যেখানে রাখি, ড্রয়ারের মধ্যে, খোলাই ছিল, চাবি দিইনি। ভাবলাম এখনই তো এসে পড়ব, আর চাবি দিয়ে কি হবে? তুই তো দেখেছিস কতদিন টেবিলের ওপরেই ঘড়ি ফেলে গেছি, কিছুই হয়নি। তা তো ঠিকই দিদিমণি, কেউ কি আর নিজের জিনিস সবসময় তালা চাবি দিয়ে রাখে? আর আপনি যদি ভুলে টেবিলের ওপর রেখে থাকেন, তাহলে কিন্তু কেউ জানালা দিয়ে হাত গলিয়েও তুলে নিতে পারে। এই সামনের গলি দিয়ে লোকজন তো চলাফেরা করে। দক্ষিণে সরু একটা গলি, জানালা দিয়ে হাওয়া আসে, আলো আসে। সামনে অনেকগুলো বড় বড় বাড়ি রয়েছে বলে আকাশ দেখা যায় না, তবে বাড়িগুলির ঝুল বারান্দায় যে ফুলের টব আছে তা বেশ চোখে পড়ে। হয়তো এই জন্যই জানালার ধারটা নন্দিতার বেশ প্রিয়। রঙিন পর্দা টাঙানো আছে, তবে সে পর্দা তো বাইরে থেকেও সরিয়ে নেওয়া যায়। গোপাল জানালাটা দেখিয়ে বলল, ওই যে ওই জানালা দিয়ে, একটু আগেও তো দেখছিলাম কতগুলো দুষ্টু বাচ্চা ছেলে খেলা করছিল। দেখেছিলি? তাহলে তারাই নিয়েছে, যত সব চোর আর ভিখিরির রাজ্য হয়েছে তো এখানে। গোপাল চুপ করে রইল। নন্দিতা বলল, কিন্তু তাই বা হবে কি করে রে? জানালা দিয়ে টেবিলের ওপর থেকে না হয় কিছু তুলে নিতে পারে। একটা পাজি ছেলে আমার একখানা বই তুলে নিয়েছিল একবার, দেখতে পেয়ে আমি কেড়ে নিয়েছিলাম। কিন্তু জানালা দিয়ে তো ড্রয়ারে হাত পাবে না। বাইরের কেউ নেয়নি, নিশ্চয়ই ভিতর থেকে কেউ। খোঁজ না, একটু ভালো করে খুঁজে দেখ না।
গোপাল ভয়ে ভয়ে ড্রয়ারটার দিকে এগিয়ে যাচ্ছিল। নন্দিতা বাধা দিয়ে বলল, না না, ওইসব তোকে খুঁজতে হবে না, ওইসব আমি দেখে নিয়েছি। ওই দেখ তো, খাটের তলায় টলায় যদি পড়ে থাকে, পড়ার কথা নয়, তবু যদি। হ্যাঁ, তা ঠিক দিদিমণি, পড়তেও তো পারে, আপনি যদি মনের ভুলে। হামাগুড়ি দিয়ে খাটের তলায় যেতে যেতে একটু হাসল গোপাল। চাকরি করতে এসেই 23 বছর বয়সে তাকে নাড়ু গোপালে সাজতে হলো শেষ পর্যন্ত। কিন্তু নন্দিতার খাটের ওপরের বিছানার মতো খাটের তলাটাও পরিষ্কার। এই ঘরে কোনো বাক্স, ডেস্ক কি অন্য জিনিসপত্র রাখতে দেয় না নন্দিতা। এক টুকরো কাগজ পড়লেই সঙ্গে সঙ্গে গোপালকে ঝাঁট দিয়ে নিতে হয়, কিছুই দেখবার নেই। তবু 2 মিনিট সময় কাটাবার জন্য গোপাল হামাগুড়ি দিতে দিতে একবার এধার একবার ওধার যেতে লাগলো। হাঁটুতে একটু লাগছে, 2-1 জায়গায় ছড়েও যাবে, তা যাক। তবু ওদের বিশ্বাস হোক, খাটের তলাটা গোপাল ভালো করেই খুঁজে দেখেছে। নন্দিতার বৌদি ফের ঘরে এসেছে। প্রথমে তার পায়ের শব্দ, গয়নার শব্দ, এখন তার গলার শব্দ শোনা গেল। দেখতে মোটা, কিন্তু গলাটা মিহি। কিরে, পেলি পেলি গোপাল? নন্দিতার গলা আরও মধুর, একটু যেন আশার সুর লেগেছে তাতে। আশ্চর্য আশা মানুষের। না দিদিমণি, এখানে কিচ্ছু নেই। ও, তাহলে বেরিয়ে আয়, অতক্ষণ ধরে কি করছিস ওখানে? গোপাল বেরিয়ে এলো। উঠবার সময় মাথায় একটা ঠোক্কর খেল। ইচ্ছে করে নয়, সত্যিই লেগেছে। কিন্তু ওরা কেউ আহা উহু করল না। গোপালের মা বোন থাকলে করত, বউ থাকলেও ছুটে আসতো, কিন্তু তারা কেউ নেই, কোথাও কেউ নেই। গোপাল উঠে দাঁড়িয়ে দেখল 2 ননদ ভাজে কি যেন ফিসফিস করে বলা বলি করছে। তাকে দেখে ওরা থেমে গেল। গোপাল আন্দাজ করতে পারে ওরা কি বলছে। মুখে এখনো কিছু না বললেও ওদের চোখে সেই কথাটা মাঝে মাঝেই ফুটে উঠছে। ঘড়িটা হারাবার সময় এই বাড়িতে তারা 3 জন ছাড়া আর কেউ ছিল না। নন্দিতার বৌদি নিশ্চয়ই নেয়নি, তার নিজের ঘড়ি আছে। নন্দিতা নিশ্চয়ই নিজের জিনিস লুকিয়ে রাখেনি। সুতরাং, বৌদি, আমি এখন কি করব? কি আর করবি? গোপাল মনে মনে হাসল। এক মুহূর্ত বিশ্রাম দেয় না। এখন আর কোনো কাজের কথা খুঁজে পাচ্ছে না। ঘর ঝাঁট দেওয়া হয়েছে, জল তোলা হয়েছে, বাটনা বাটা হয়ে গেছে। সত্যি তাকে এখন কোনো কাজে ফরমায়েশ করা শক্ত। বৌদি, পাউরুটি নিয়ে আসবো দোকান থেকে? না, এখন আর তোমায় বাইরে যাওয়ার দরকার নেই। কালকের জন্য কয়লাগুলো ভেঙে রাখো। গোপাল কয়লা ভাঙতে এলো। এবার ওদের মনের ভাব পরিষ্কার বোঝা যাচ্ছে। গোপালের হাসি নিভে গেল। কয়লার মতোই অন্ধকার মুখে এসে হাতুড়ি পিটিয়ে পিটিয়ে চাঁইগুলো ভাঙতে লাগল। কর্তাগিন্নি 5 বছরের নাতনিটিকে নিয়ে বেলেঘাটায় বড় মেয়েকে দেখতে গিয়েছিলেন। তারা ফিরে এলেন। অফিস থেকে ফিরলেন নন্দিতার দাদা বিনয়বাবু। ব্যাপারটা প্রত্যেকেরই কানে গেছে, শোরগোল হইচই। গোপাল আরও জোরে জোরে কয়লা ভাঙতে লাগল। 1/2 মণ কয়লা সে আজ ভেঙেই রাখবে। কর্তা বলছেন, সত্যি ঠিক ড্রয়ারে রেখেছিলি তো? হ্যাঁ বাবা। নাকি মনের ভুলে আবার কলেজেই ফেলে এসেছিস? যা ভুল তোর। নাকি সেবারের মতো হাত থেকে খুলে বাসে টাসে কোথাও পড়ে গেছে? যা অন্যমনস্ক তুই, তোকে কিছু দেওয়াই উচিত না। নন্দিতার দাদা বিনয় আবার ধমকাচ্ছে, সব সময় কেবল নাচের চিন্তা নিয়ে আছিস। বিশ্বাস করো দাদা, আমি ঠিক ড্রয়ারেই রেখেছিলাম, আমার কোনো ভুল হয়নি। নন্দিতার গলা ভার ভার। কয়লার চাইতে আরও 2টো ঘা দিল গোপাল, কিন্তু আস্তে আস্তে, যাতে ওদের কথাবার্তা ঢাকা না পড়ে। আমি তো শুনলাম চাবি দিয়ে রাখিসনি। হ্যাঁ, ভাবলাম বাড়িতেই তো আছি, আর বৌদি তো রান্নাঘরে। বাড়িতে ডাকাতি হয়ে গেলেও সে রান্নাঘর থেকে কিচ্ছু টের পাবে না। খিড়কির দরজা বন্ধ ছিল না খোলা ছিল, সে খেয়াল কারোর আছে? কেউ কোনো জবাব দিল না।
কেউ তা ঠিক করে বলতেও পারে না। গোপাল এবার একটু নিশ্চিন্ত হলো। একটা পথের রেখা এবার দেখা যাচ্ছে। খিড়কি বন্ধ করবার দায়িত্ব তার একার নয়, আর ওই ছোট দরজা এবারের প্রায়ই খোলা থাকে। বারবার বেরোয় আবার আসে, খিল দেওয়ার কথা তার মনেও থাকে না। গেছে, বেশ হয়েছে। আহ বিনু, ওরকম করছিস কেন রে? ঘড়ি হারিয়ে মেয়ের যা দশা হয়েছে, ওর মুখের দিকে তাকাতেও মায়া হচ্ছে। সাধের জিনিস, শখের জিনিস একটা। মেয়ের ওপর গিন্নির সহানুভূতি স্বাভাবিক। গোপাল দেখেছে ছোট মেয়ে ওর চোখের মণি। জিনিসটা ওরই মা, কিন্তু কত কষ্ট করে যে জোগাড় করতে হয়েছে তা তো আমি জানি। এই ভালো ঘড়ি কি আজকাল পাওয়া যায়? এই নিয়ে দুবার হলো, টাকাও তো লাগে। বিনয় জামা কাপড় ছেড়ে লুঙ্গি পরে হাত মুখ ধুতে গেল। তারপর ফের ওদের নিজেদের মধ্যে কি যেন ফিসফিস করে আলোচনা হলো। কয়লা ভাঙা বন্ধ রেখেও তা গোপাল শুনতে পেল না, কিন্তু বুঝতে কিছু অসুবিধা হচ্ছে না। একটু বাদে গিন্নি ডাকলেন, এই তুই কি সারা রাত ধরেই কয়লা ভাঙবি নাকি বাবা? আয় উঠে আয়, এখন অন্য কাজ টাজ সব কর এসে। গিন্নি মাঝে মাঝেই তাকে বাবা টাবা বলে ডাকেন, কিন্তু আজকের ডাকটার মধ্যে কেমন যেন একটু খোঁচা আছে। গতিক কোনো দিক থেকেই সুবিধের নয়। হাতটা ধুয়ে গোপাল গিন্নির সামনে এসে দাঁড়ালো। গিন্নি তার চোখের দিকে একবার তাকালেন, তারপর বললেন, দেখ তো গিয়ে কি রান্না বান্না হচ্ছে। গোপাল রান্নাঘরের দিকে এগিয়ে গেল। বেশিরভাগ রান্না ও বেলাই হয়ে গেছে। এ বেলায় রান্নায় বৌদি আর যেন কোনো উৎসাহ পেল না। রেডিওটা একবার কে যেন খুলেছিল, কিন্তু সঙ্গে সঙ্গে কর্তা সেটা বন্ধ করে দিলেন। আজ কারোর মেজাজ নেই শুনবার। শুক্রবারের নাটক সবাই শোনে, বিশেষ করে গিন্নির ভারী শখ, কিন্তু আজ আর কারোর মন নেই। হাত মুখ ধুয়ে এসে বিনয়দা কোণের ঘরে গেছে। এবার তার কথাবার্তার সুর নরম। রান্নাঘর থেকে একটু একটু কানে গেল গোপালের, তাহলে ঘড়িটা তুই এখানেই রেখেছিলি বলছিস? আশ্চর্য, পেনটা আছে, ঘড়িটা নেই। চোর যদি হবে সবই তো নিতে পারত। যদি ভুলে আর কোথাও রেখে থাকিস, ভালো করে খুঁজে দেখেছিস তো? দেখেছি দাদা, বৌদি আর আমি কোনো ঘর খুঁজতে বাকি রাখিনি। তবু আর একবার ভালো করে খুঁজে দেখা যাক। তারপর ঘণ্টাখানেক ধরে 4খানা ঘরের জিনিস ওরা ফের ওলট পালট করল। তারপর হতাশ হয়ে বাইরের ঘরখানায় ফের এসে বসে পড়ল। বিনয় বলল, না, তা চলেই গেছে। কর্তা বলল, একবার পুলিশে খবর দেওয়া যায় না? হ্যাঁ নিশ্চয়ই, আমি কাল সকালেই থানায় যাব। বাপ বেটা গোপালের দিকে আর চোখে তাকিয়ে তাকিয়ে কথা বলছেন। কেউ এখন আর তেমন সোজাসুজি তাকাচ্ছেন না, পাছে দুটো চোখ স্পষ্ট করে সব কথা বলে দেয়। সিঁড়ির নিচে যে খানিকটা ফাঁকা জায়গা আছে, সেখানেই গোপালের আস্তানা। একটা পুরনো টোল খাওয়া সুটকেস আর গুটানো আধময়লা বিছানাটা পড়ে আছে। গোপাল লক্ষ্য করছে প্রত্যেকেই সেদিকে কয়েকবার করে তাকিয়েছে, কিন্তু কেউ হাত দেয়নি, হাত দিতে সাহস পায়নি। বাড়ির চাকরের কাছেও এইটুকু ভয় আর লজ্জা ওদের আছে। হাত দিলেও কোনো সুবিধে হতো না, ওখানে কিছু নেই, তা হয়তো ওরা নিজেরাও টের পেয়েছেন। গোপাল, আয় এবার, খাবার জায়গা টায়গা করে দিয়ে যা। দাদা বৌদি যে ঘরে থাকে সেখানেই সবাই খেতে বসে। একদিকে তক্তপোষ আর একদিকে এক ফালি জায়গা আছে। গোপাল সেখানেই আসন পেতে দিল। জলের গ্লাস রাখল একটি করে। খেতে বসে অন্যদিন সবাই খোশ মেজাজে থাকে, কত কথা, কত গল্প, কিন্তু আজ সব গম্ভীর। প্রত্যেকের মুখ ভার ভার, যেন মৃত্যু শোকে পড়েছে। কেন, কি হয়েছে তোমাদের? তোমরা তো কত বড় লোক, তোমাদের কত জিনিসপত্র, একটা জিনিস গেছে তো কি হয়েছে? হঠাৎ কর্তা বলে উঠলেন, পুলিশে তো খবর দেবই, তাছাড়া একজন গণৎকার আছে আমার জানা, তাকে দিয়েও গুনাবো। তিনি নাকি একেবারে নাম ধাম সব বলে দেন।
ডাল তরকারির বাটি এগিয়ে দিতে দিতে গোপাল মুখ নিচু করে হাসল। ভয় দেখানো হচ্ছে। নাম বললেও তার ধাম কেউ বলতে পারবে না। তার কোথাও ধাম নেই। কর্তা বললেন, কই নন্দু এলো না, তাকে ডাকো। সে নাকি এখন খাবে না, আমাদের সঙ্গে খাবে। না না না, তাকে ডাকো, আমার পাশেই বসে খাক। আজ ওর মনটা বড় খারাপ, বুঝতে পারি। জিনিসের যে কি মায়া, এত বয়স হলো তা কি আর বুঝতে পারি না? এতেই মনে হয় জিনিসেরও প্রাণ আছে। সংসারে নিষ্প্রাণ বলে কিছুই নেই। ডাকো ডাকো, ওকে ডেকে আনো। আমি আর অঞ্জলি কি কম সাধাসাধি করেছি? মেয়ে তো এলো না, তুমি খাও। কিন্তু বাপ ভাতে হাতে দিলেন না। দুলালি মেয়ে রোজ পাশে বসে খায়, নইলে বাপেরও পেট ভরে না, মেয়েরও পেট ভরে না। গোপাল, যা তো, নন্দুকে ডেকে নিয়ে আয়। সব কাজেই গোপাল। গোপাল এগিয়ে গিয়ে নন্দিতার পড়ার ঘরের জানলার ধারে তাকালো। বাড়ির ভিতরের দিকে যে জানলা, সেই জানালা, ওতে কোনো পর্দা নেই। দিদিমণি, খাবে চলো। নন্দিতা কোনো জবাব দিল না। পড়ছে না, লিখছে না, টেবিলের উপর মাথা রেখেছে। আজ আর ভালো করে খোঁপা বাঁধেনি, ফুল গোঁজেনি। রোজ খোঁপায় ফুল গোঁজার অভ্যাস। দিদিমণি, খাবে এসো। নন্দিতা এবারও কোনো সাড়া দিল না। ও কি ঘুমিয়ে পড়ল? ও দিদিমণি। নন্দিতা এবার মুখ তুলে তাকালো। আহ, কেন বিরক্ত করছিস গোপাল? ওদের বল গিয়ে আমি খাবো না। তার গলায় ঝাঁঝ, কিন্তু দুটি চোখের কোণে দুফোঁটা জল টলটল করছে। গোপাল আর এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে তাড়াতাড়ি চলে এলো। নন্দিতা খাবে না শুনে কর্তাবাবু নিজে উঠে গেলেন। তারপর মেয়েকে ধরে নিয়ে এসে পাশের আসনে বসালেন। ঘড়ি কি বাজারে আর কিনতে পাওয়া যাবে না নাকি? হ্যাঁ? বিনয় ভাত ডাল দিয়ে মাখতে মাখতে বলল, আচ্ছা আচ্ছা, পরীক্ষার আগেই ঘড়ি যাতে একটা আসে সেই ব্যবস্থা আমি করব। এবার তুই খেয়ে নে। গোপাল নিঃশব্দে পরিবেশন করে যেতে লাগল। খাওয়ার পরে আরও খানিকক্ষণ এই নিয়েই আলোচনা চলল। শেষে গিন্নি আর তার বৌমা খেতে বসলেন। গোপাল বাইরে বসে এই সময় একসঙ্গে খায়। কিন্তু আজ সে বলল, বৌদি, আজ আমি রাত্রে খাবো না। কেন রে, তোর আবার কি হলো? আমার গাটা খুব ম্যাজ ম্যাজ করছে, জ্বর টর হবে বোধহয়। কিছুই কি খাবি না নাকি? না বড়মা, কিছু খাবো না। ও, তাহলে যা, গিয়ে শুয়ে পড় তো। এখন আবার এ জ্বরে পড়লেই হয়েছে। গোপাল কিন্তু শুয়ে পড়ল না। ওদের সবাইয়ের খাওয়া দাওয়া মিটলে সে ঘরদোর পরিষ্কার করল, বাসন কখানা ধুয়ে নিল। দুদিন ধরে এদের ঠিকে ঝি আসছে না। গিন্নি বললেন, আজ আবার ওসব কেন করছিস বাপু? তোর না শরীর খারাপ, যা গিয়ে শুয়ে পড়। কিন্তু আজ আর কোনো কাজেই ক্লান্তি নেই গোপালের। সে জানে আজই এখানে তার শেষ কাজ। আজও সকলের শেষেই ও শুতে গেল। শুতে শুতে রাত 11:30। কোঁচার খুঁটে বাঁধা নাভির কাছে যে ছোট ঘড়িটা তার রয়েছে, সেটা এখনো বন্ধ হয়নি, বরং আরও জোরে জোরে যেন শব্দ হচ্ছে। সেই ঘড়িতেও এই একই সময় দিচ্ছে। শুয়ে শুয়ে মনে হয় গোপালের এই প্রথম নয়, এমন হাত সাফাইয়ের কাজ আরও 3-4 বার হয়ে গেছে। এখন আর বড় ভয় হয় না, সাহস বেড়ে গেছে। এখান থেকে চাকরিটা যাবে, কিন্তু চাকরির অভাব হবে না। বাবুরাই বেকার হয়, চাকররা হয় না। কিন্তু নন্দীদের বাড়ির চাকর জলধর তাকে এবার অন্য ভরসা দিয়েছে। গোটা 50 টাকা দিলে একটা ভালো অফিসে চাকরির ব্যবস্থা সে করে দেবে। ঠিক বাবুদের চাকরি না, বেয়ারাগিরি। তবে 60, 70, 80 টাকা পর্যন্ত মাইনে হতে পারে। বাইরে ধোয়া জামাকাপড় পরে যদি নিজেকে বাবু বলে চালায়, কেউ অবিশ্বাস করতে পারবে না।
কিন্তু আগাম গোটা 50 টাকা জলধরকে দিতে হবে। সে নিজে 1 পয়সাও খাবে না, যাকে দিলে কাজটা হবে তাকে দেবে। 80 টাকা পর্যন্ত যদি মাইনে হয়, এমনকি 60 টাকাতেও যদি শুরু হয়, গোপাল বস্তির মধ্যে একখানা ঘর নেবে, বিয়ে করবে, আর সেই ঘরের মধ্যে যে নড়ে চড়ে বেড়াবে তার মাথায় বড় একটা খোঁপা থাকবে, আর খোঁপায় ফুল। কিন্তু আজ আজ ফুল পড়ল না কেন নন্দিতা? ওদের টবে তো অনেক ফুল ছিল, টবে জল দিয়ে দিয়ে গোপালই তো সেই ফুল ফোটায়, আর সেই ফুল দেখে হাসি ফোটে নন্দিতার মুখে। আজ কেন ফুল পড়ল না নন্দিতা? আর একটা ঘড়ির শোকে অমন করে কাঁদলই বা কেন? ওর চোখের কোণে 2 ফোঁটা জল টলটল করছিল। ইলেকট্রিক বাতির আলো পড়ে সেই জল চকচক করছিল কী রকম। মেয়েটা বড় দুঃখ পেয়েছে। ও যেমন অল্পেতেই রেগে যায়, তেমনই অল্পেতেই খুশি হয়, অল্পেতেই কাঁদে। গোপাল তো এই 6 মাস ধরে দেখছে তাকে নন্দিতা সবচেয়ে বেশি বকে, আবার তাকে ছাড়া 1 মুহূর্তও চলে না। গোপাল ওর সাবান এনে দেবে, ফাউন্টেন পেনের কালি এনে দেবে, ওর হাতের লেখা চিরকুট নিয়ে কলেজে পড়া মেয়ে বন্ধুদের কাছে বই আনতে দৌড়বে। গোপালকে ছাড়া ওর 1 মুহূর্ত চলে না। বাইরে যখন কোথাও নাচতে যায়, গোপালই ওর জন্য ট্যাক্সি ডেকে নিয়ে আসে। একবার সেই গাড়িতে ড্রাইভারের পাশে বসে গোপালও তো গিয়েছিল নাচ দেখতে। আহা, কি চমৎকার নাচটাই সেদিন নাচল! যেন স্বর্গ থেকে এক পরী নেমে এসেছে, যেন জগৎজোড়া এক খুশির ফোয়ারা এই উঠছে, এই নামছে, এই চলছে, এই দুলছে। অজানা অচেনা ভদ্রলোকদের মধ্যে সেদিন চেয়ারে বসেছিল গোপাল। তার পরনে ছিল সাদা জামা কাপড়। সেও যেমন কাউকে চিনতে পারেনি, তাকেও কেউ চিনতে পারেনি। এক ঘর মানুষের মধ্যে বসে সেই খুশির ফোয়ারার দিকে গোপাল অপলক তাকিয়েছিল। সেই মেয়ে আজ টেবিলের ওপর মাথা গুঁজে কিভাবেই না বসে রইল, নড়া নেই চড়া নেই, যেন দুঃখে গড়া এক পাষাণ প্রতিমা। ঠিক 12:30টায় গলির মধ্যে একটা লোক এসে দাঁড়াবে। গোপালের বন্ধু শরৎ। তার হাতে জিনিসটা গুছিয়ে দিতে হবে। বলা যায় না, সকালে যদি এরা আরও হাঙ্গামা করে, সত্যি যদি পুলিশ ডাকে, তাই আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছে গোপাল। সাবধান হওয়া ভালো। কিন্তু সেই খুশির ফোয়ারা মেয়েটা মনমরা হয়ে টেবিলের ওপর কীরকম মাথা গুঁজে পড়েছিল। গোপালের ডাকাডাকিতে মুখখানা যদি বা তুলল, চোখের কোণে জলের ফোঁটা টলটল করতে লাগল। কোথাও কোনো সারা শব্দ নেই। বাড়িশুদ্ধ লোক এবার ঘুমিয়েছে। গোপাল পা টিপে টিপে উঠে পড়ল। ঘরের জানালাটা এখনো খুলে রেখেছে নন্দিতা। অন্ধকারে সেখান দিয়ে একবার ঘুরে এলো গোপাল। এসে ফের কোঁচার খুঁট গায়ে দিয়ে শুয়ে পড়ল। শুয়ে চোখ বুঝল, সে যেন সন্ধ্যা রাত থেকে ঘুমোচ্ছে। কিন্তু সে ঘুমোলে কি হবে? নন্দিতা ততক্ষণে জেগে উঠেছে। মা, মা, ওঠো তো, শিগগিরই ওঠো। ও দাদা, শিগগিরই ওঠো। নন্দিতার ঘরে আলো জ্বলে উঠেছে। এই তো আমার ঘড়ি, এক্ষুনি কোত্থেকে টপ করে এসে পড়ল। কর্তা উঠে এসেছেন, তার ছেলে উঠেছে, গিন্নি আর তার বৌমা সবাই গিয়ে জড়ো হয়েছে নন্দিতার ঘরে। শুধু গোপালই ঘুমে বিভোর। কর্তা বললেন, কোত্থেকে যে পড়েছে এবার বোঝা গেল। তার ছেলে বলল, বুঝতে তো আমি আগেই পেরেছি, এই বাড়িতে পা দিয়েই। নাও নাও, এবার সবাই শুয়ে পড়ো, কাল সকালে যা হয় দেখা যাবে। আরও খানিকক্ষণ নিজেদের মধ্যে ওরা ফিসফিস করল। তারপর সবাই গিয়ে দোর বন্ধ করে ফের শুয়ে পড়লেন। আবার সব চুপচাপ। কাল সকাল পর্যন্ত গোপাল আর থাকবে না এখানে। সে থাকতে চাইলেও এরা আর রাখবেন না। এরা সবাই ব্যাপারটা বুঝে ফেলেছেন। বুঝে ফেললেন যে গোপাল পুলিশের ভয়ে আর গণৎকারের ভয়ে ঘড়িটা ফেরত দিয়ে গেছে।
কিন্তু বুঝতে পারেননি আরও একটা ব্যাপার আছে এর মধ্যে। আছে একটি খুশির ফোয়ারা, আছে একটি পাষাণ প্রতিমা। শরতের কাছেও কাল তাকে জবাবদিহি করতে হবে। সে ফিরে গিয়ে নিশ্চয়ই গালাগাল করবে, সামনে পেয়ে কান টেনে ধরে বলবে, তুই হাঁদারাম, শেষে ভয় পেয়ে গেলি। গোপাল বলবে, না রে, শুধু কাজের ভয় নয় রে। কিরকম টলটল করছিল, কাজল পড়া চোখে 2 ফোঁটা চোখের জল। তুই যদি দেখতি। দুশালা। তাই ওর কাছেও কথাটা গোপাল চেপেই যাবে। বোন যখন নেই, সে কারোর সম্বন্ধী হতেও চায় না। আপনারা শুনছিলেন শ্রী নরেন্দ্রনাথ মিত্রের লেখা চোর। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন অবধি না করলে। আগামী গল্প নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।